আসসালামু আলাইকুম। বেসিক অ্যাকাউন্টিং এর 7 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের জাবেদার বিষয় হচ্ছে 3 নম্বরে পারচেজ গুডস অ্যান্ড অ্যাসেট রিলেটেড জার্নাল, অর্থাৎ পণ্য এবং সম্পদ ক্রয় সংক্রান্ত জাবেদা। 4 নম্বরে হচ্ছে সেলস গুডস অ্যান্ড অ্যাসেট রিলেটেড জার্নাল, অর্থাৎ পণ্য এবং সম্পদ বিক্রয় সংক্রান্ত জাবেদা। তাহলে চলুন শুরু করা যাক। 3 নম্বরে জার্নাল এন্ট্রিজ রিলেটেড টু পারচেজ গুডস অ্যান্ড অ্যাসেট, অর্থাৎ পণ্য এবং সম্পদ ক্রয় সংক্রান্ত জাবেদা। সাধারণত ব্যবসায়িক পণ্য বলতে মালিক যে পণ্যের ব্যবসা করে তাকে বোঝায়। যেমন একজন চালের ব্যবসায়ের ক্ষেত্রে চাল তার কাছে ব্যবসায়িক পণ্য, মোবাইল ব্যবসায়ের ক্ষেত্রে মোবাইল তার কাছে ব্যবসায়িক পণ্য, ফার্নিচার ব্যবসায়ের ক্ষেত্রে ফার্নিচার তার কাছে ব্যবসায়িক পণ্য, লাইব্রেরি ব্যবসায়ের ক্ষেত্রে বই, কাগজ, কলম ইত্যাদি তার কাছে ব্যবসায়িক পণ্য। এইভাবে একজন আদা ব্যবসায়ের ক্ষেত্রে আদা তার কাছে ব্যবসায়িক পণ্য, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যই ক্রয় করুক না কেন তার কাছে তা ব্যবসায়িক পণ্য বলে বিবেচিত হবে। আর এই ব্যবসায়িক পণ্যকে পারচেস বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে লিপিবদ্ধ করতে হবে। যদি পারপেচুয়াল সিস্টেমে হয় তাহলে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে লিখবো, আর যদি পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে হয় তাহলে আমরা পারচেস নামে লিখবো। আর যদি কোনো কিছু বলা না থাকে অঙ্কে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা পারচেস নামে লিপিবদ্ধ করতে হবে। আর এই ক্রয় হলো ব্যবসায়ের জন্য খরচ বা ব্যয়, এবং মজুত পণ্য হলো ব্যবসায়ের জন্য সম্পদ, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলো ব্যবসায়ের জন্য সম্পদ, আর পারচেস হলো ব্যবসায়ের জন্য ব্যয় বা খরচ। যতবার বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করবে ততবার ক্রয় বাবদ ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে, আর এই জন্য ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে, অর্থাৎ পারচেসকে ডেবিট করতে হবে। অন্যদিকে দীর্ঘদিন ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করবে তাকে অ্যাসেট বা সম্পদ বলে। যতবার দীর্ঘদিন ব্যবহারের উদ্দেশ্যে সম্পদ ক্রয় করবে ততবার ব্যবসায়ে সম্পদ বৃদ্ধি পাবে, আর এই জন্যই অ্যাসেটকে ডেবিট করতে হবে। পণ্য এবং সম্পদ বিভিন্নভাবে ক্রয় করতে পারে, অর্থাৎ নগদে, চেকের মাধ্যমে অথবা বাকিতে। উভয় ক্ষেত্রেই লেনদেনের মাধ্যম কিন্তু একই হবে। ডেবিটটা ভিন্ন হবে কিন্তু ক্রেডিটটা কিন্তু একই হবে। নিচে ছকের মাধ্যমে জাবেদা সহ বিষয়টি দেখানো হলো। তবে ক্রয়ের সময় কারবার বার্তা থাকলে তা বাদ দিয়ে হিসাবভুক্ত করতে হবে। যেমন আমি যদি কোনো পণ্য ক্রয় করি সেক্ষেত্রে আমরা পারচেস অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে কোনো এক নামে লিখবো। যদি অঙ্কটি পিরিয়ডিক্যাল সিস্টেমে হয় সেক্ষেত্রে আমরা পারচেস নামে লিখবো, আর যদি পারপেচুয়াল সিস্টেমে হয় সেক্ষেত্রে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে লিখবো। আর যদি কোনো সম্পত্তি ক্রয় করি সেই সম্পত্তির নামটা এখানে লিখতে হবে। তাহলে এই তিনটার যে কোনো একটা লিখতে হবে ডেবিট। আর যদি নগদে ক্রয় করি তাহলে ক্যাশ ক্রেডিট লিখবো, যদি চেকের মাধ্যমে ক্রয় করা হয় তাহলে ব্যাংক ক্রেডিট লিখবো, আর যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখবো। আশা করি আপনারা সবাই এই জাবেদাগুলো বুঝতে পেরেছেন। কয়েকবার পড়লেই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। কিছু উদাহরণ দেওয়া হলো নিচে। 1 নম্বর বলা হয়েছে যে পারচেজ গুডস টাকা 20,000 অন ইন বাই ফর অ্যাট ক্যাশ। এখানে প্রিপোজিশন হিসেবে পরীক্ষার মধ্যে যে কোনো এক নামে থাকতে পারে, সেটা আমাদের সমস্যা না। আমাদের দেখতে হবে যে এখানে নগদে ক্রয় করা হয়েছে কিনা। প্রিপোজিশন এইখানে 5টার যে কোনো থাকতে পারে পরীক্ষার মধ্যে। এটা অর্থ হলো ক্যাশের মাধ্যমে, অর্থাৎ নগদে 20,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এখানে গুডস বলতে পণ্য বোঝানো হয়েছে, আর পারচেজ মানে ক্রয়, তার মানে পণ্য ক্রয় করা হয়েছে নগদে 20,000 টাকা। তাহলে আমাদের জাবেদা হবে পারচেজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কারণ নগদে যদি আমি কোনো কিছু ক্রয় করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই নগদ টাকা চলে যাবে। তাহলে আমাদের এই জাবেদার মাধ্যমে পারচেজ নামে খরচ বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে, মানে কমে গেছে 20,000 টাকা। 2 নম্বর জাবেদা বলা হয়েছে যে পারচেজ গুডস টাকা 20,000 চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হয়েছে। তাহলে জাবেদা হবে পারচেজ ডেবিট ব্যাংক ক্রেডিট। কিন্তু এখানে বলা ছিল, দেখো এই যে যদি ব্যাংকের মাধ্যমে হয় তাহলে ব্যাংক ক্রেডিট হবে, আর যদি নগদ হয় তাহলে ক্যাশ ক্রেডিট হবে। তার মানে আমাদের 1 নম্বরে নগদে ক্রয় করা হয়েছিল, আর 2 নম্বর জাবেদায় ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হয়েছে। পারচেজ কিন্তু আমাদের ডেবিট ঠিকই আছে। তাহলে এই জাবেদার মধ্যে আমাদের খরচ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, কারণ পারচেজ কিন্তু খরচ, এক্সপেন্স। আশা করি আপনারা সবাই 2 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 3 নম্বর জাবেদা বলা হয়েছে যে পারচেজ গুডস টাকা 20,000 অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট। এই অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট পরীক্ষার মধ্যে যে কোনো এক নামে থাকতে পারে। এটা অর্থ হলো ধারে বা বাকিতে ক্রয় করা হয়েছে। তাহলে আমাদের জানি পারচেজ ডেবিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আমি যদি ধারে কোনো কিছু ক্রয় করি তাহলে আমাদের পাওনাদার সৃষ্টি হবে, অর্থাৎ তারা আমার কাছে টাকা পাবে। অর্থাৎ যে ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান আমার কাছে যদি টাকা পায় ভবিষ্যতে, তারা অবশ্যই আমাদের কাছে পাওনাদার, মানে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল বলতে বোঝানো হয় কেউ না কেউ আমাদের কাছে টাকা পায়, অর্থাৎ যাদেরকে ভবিষ্যতে টাকা দিতে হবে, পরিশোধ করতে হবে, তারাই কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমি যদি ধারে পণ্য ক্রয় করছি, তার মানে যার কাছ থেকে পণ্যটা ক্রয় করছে ধারে, সে আমার কাছে কিন্তু টাকা পাবে। তার মানে তার নামে যে হিসাবটা খোলা হবে সেটা কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল। সহজ কথায়, যে কোনো জিনিস যদি ধারে ক্রয় করি বা কোনো খরচ যদি অপরিশোধ থাকে, মানে কোনো খরচের টাকা যদি পরিশোধ না করি, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হবে। এই দুইটা ক্ষেত্রেই, ধারে কোনো কিছু ক্রয় করলে এবং কোনো খরচের টাকা পরিশোধ না করলে। আমি আবার বলতেছি, ধারে যে কোনো জিনিস ক্রয় করলে এবং কোনো খরচের টাকা যদি পরিশোধ করা না হয়, এই দুই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হবে, মানে দায় সৃষ্টি হবে। তাহলে এখানে যেহেতু ধারে ক্রয় করা হয়েছে তাহলে আমাদের জাবেদা হবে
পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেজ মানে খরচ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু দায় মানে ক্রেডিট ব্যালেন্স, আর এটা কিন্তু ক্রেডিট দিকে আছে। আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর দায় হ্রাস পেলে ডেবিট হয়। যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল এটা ক্রেডিট দিকে আছে, তার মানে দায় বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, অর্থাৎ কেউ না কেউ আপনার কাছে টাকা পায়। আশা করি আপনারা সবাই এই 3 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 4 নম্বর জাবেদায় বলা হয়েছে পারচেজ গুডস টাকা 60,000, পেইড ক্যাশ 20,000, চেক ইস্যু 30,000 অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ অন ক্রেডিট। এখানে লেনদেন কিন্তু 3 ভাবে হয়েছে, অর্থাৎ নগদ হয়েছে 20,000 টাকা, চেকের মাধ্যমে 30,000 টাকা, এবং বাকিতে হয়েছে 20,000, 30,000, 50,000, আর বাকিতে হচ্ছে 10,000 টাকা। কারণ আমাদের মোট পণ্য ক্রয় ছিল 60,000 টাকা। এই জন্য আমাদের জাবেদা হবে পারচেজ ডেবিট 60,000, নগদ দেওয়া হয়েছে 20,000 টাকা, এই জন্য নগদ ক্রেডিট মানে ক্যাশ ক্রেডিট 20,000 টাকা, আর চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে 30,000 টাকা, এই জন্য আমাদের ব্যাংক ক্রেডিট হবে 30,000 টাকা। আর বাকি যে টাকা ছিল এটা অন ক্রেডিট মানে বাকিতে, এই জন্য আমাদের অ্যাকাউন্টস পেয়েবল হবে 10,000 টাকা। আমরা একে থেকে এই 3 পর্যন্ত যে জাবেদাগুলো দেখছিলাম সেটা কিন্তু একভাবে লেনদেন করা হয়েছিল। প্রথমটা হয়েছিল শুধু নগদে, পরেরটা শুধু ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকের মাধ্যমে, আর 3 নম্বরটা হয়েছিল সম্পূর্ণ বাকিতে। তার মানে সবগুলো লেনদেন কিন্তু একভাবে হয়েছে। কিন্তু 4 নম্বর জাবেদা করার সময় লেনদেন কিন্তু আমাদের 3 ভাবে হয়েছে, নগদে হয়েছে, চেকের মাধ্যমে হয়েছে এবং বাকিতে হয়েছে, এই জন্য 3টা ক্রেডিট করা হয়েছে। তাহলে জাবেদা হবে পারচেজ ডেবিট সম্পূর্ণ টাকা, আর বাকি 3টা ক্রেডিট হবে যার যার টাকা দিয়ে, যার যার নাম দিয়ে 20,000, 30,000, 10,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 4 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 5 নম্বর জাবেদায় বলা হয়েছে পারচেজ টাকা 60,000, পেইড ক্যাশ 40,000 অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ অন অ্যাকাউন্ট মানে বাকিতে। অন অ্যাকাউন্ট মানে ধারে বা বাকিতে। তার মানে এখানে সম্পদ ক্রয় করা হয়েছে, এখানে কিন্তু কোনো পণ্য ক্রয় করা হয় নাই। এখানে যদি কোনো সম্পত্তির নাম দেওয়া থাকে সেই সম্পত্তির নামটা এখানে ব্যবহার করতে হবে। আর গুডস লেখা থাকলে গুডস মানে পণ্য, সেক্ষেত্রে আমরা পারচেজ বা মার্চেন্ডাইজ ইমিডিয়েট লিখবো। তবে পারপেচুয়াল সিস্টেমে আমাদের মার্চেন্ডাইজ ইমিডিয়েট লিখতে হবে এবং পিরিয়ডিক্যাল সিস্টেমে পারচেজ কথা লিখতে হবে। যেহেতু এখানে পারপেচুয়াল বা পিরিয়ডিক্যাল কোনো কিছু উল্লেখ নাই, সেক্ষেত্রে আমরা নর্মাল অর্থাৎ পিরিয়ডিক্যাল সিস্টেমে জাবেদাগুলো করবো। এই জন্য আমাদের এখানে পারচেজ কথা লেখা হয়েছে। তাহলে আমাদের 5 নম্বরে ফার্নিচার ক্রয় করা হয়েছিল 60,000 টাকা এবং নগদে দেওয়া হয়েছিল 40,000 এবং বাকি যে 20,000 টাকা থাকে সেটা বাকিতে। তাহলে আমাদের জাবেদা হবে ফার্নিচার ডেবিট 60,000 টাকা, ক্যাশ ক্রেডিট 40,000 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 20,000 টাকা। আমরা জানি ডেবিট টাকা এবং ক্রেডিট কি হয় সবসময় সমান হতে হবে যেভাবে হোক, এই জন্য অবশিষ্ট যে টাকাটা থাকবে সেটা কিন্তু আমাদের বাকি ধরতে হবে। 6 নম্বর জাবেদা বলা হয়েছে যে পারচেজ ফার্নিচার টাকা 50,000, ক্যাশ দিয়েছে 30,000 অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ পেইড অন ব্যাংক মানে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তার মানে আমাদের ফার্নিচার ডেবিট হবে 50,000 টাকা। এই যে ফার্নিচার ডেবিট বলতে ব্যবসায় সম্পত্তি বৃদ্ধি পেয়েছে মানে ফার্নিচারটা বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে কোনো সম্পদ যদি ডেবিট দিকে থাকে তাহলে সেটা বৃদ্ধি পাওয়া বোঝায়, আর কোনো সম্পদ যদি ক্রেডিট দিকে থাকে তাহলে সেটা হ্রাস পাওয়া বোঝায়। যেহেতু এখানে ফার্নিচার ক্রয় করা হয়েছে 50,000 টাকা, এই জন্য ফার্নিচার আমাদের ব্যবসায় বৃদ্ধি পেয়েছে 50,000, আর নগদে ক্রয় করা হয়েছে 30,000, আর ব্যাংকের মাধ্যমে হয়েছিল 20,000 টাকা। তারপর নগদ টাকা চলে গেছে, এই জন্য ক্রেডিট হয়েছে 30,000 টাকা, আর ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হয়েছে মানে ব্যাংক থেকে টাকা চলে গেছে 20,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 6 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 7 নম্বর জাবেদা বলছে যে পারচেজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাকা 40,000, পেইড 30,000 টাকা অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ অন ক্রেডিট। তার মানে আমি মোট 40,000 টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করছি, তার বিপরীতে নগদ দেওয়া হয়েছে 30,000 টাকা এবং ধারে হলো বাকি যে 10,000 টাকা সেটা কিন্তু ধারে। তাহলে আমাদের জাবেদা হবে এখানে কিন্তু লেনদেন 2 ভাবে হয়েছে, নগদ হয়েছে এবং বাকিতে হয়েছে। তাহলে আমাদের জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 40,000 টাকা, আর ক্যাশ ক্রেডিট 30,000 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 10,000 টাকা। তার মানে এই জাবেদার মাধ্যমে ব্যবসায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছে 40,000, নগদ টাকা চলে গেছে 30,000 টাকা এবং দায় বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 7 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 8 নম্বর জাবেদা বলা হয়েছে পারচেজ অফিস ইকুইপমেন্ট মানে অফিস সরঞ্জাম টাকা 30,000, পেইড করছে 60% ক্যাশে অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ অন অ্যাকাউন্ট। বাকি যে 40% থাকে সেটা কিন্তু ধারে। তাহলে আমাদের জাবেদা হবে অফিস ইকুইপমেন্ট যেহেতু সম্পদ, কোনো সম্পত্তি ক্রয় করলে ব্যবসায় কিন্তু সম্পত্তি বৃদ্ধি পায়, এই জন্য আমাদের জাবেদা হবে অফিস ইকুইপমেন্ট ডেবিট যেহেতু সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট হয়েছে 30,000 টাকা, আর ক্যাশ দিয়েছিল আমাদের 60%। তার মানে এই 30,000 টাকাকে 60% করলে আমাদের আসবে 18,000 টাকা, আর বাকি যে 40% সেটা কিন্তু বাকিতে, এই জন্য এটা অ্যাকাউন্টস পেয়েবল নামে হয়েছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে এই 30,000 টাকাকে 40% করলে আমাদের আসবে 12,000 টাকা। এটি কিন্তু আমাদের অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে যেহেতু বাকিতে করা হয়েছে। আশা করি আপনারা সবাই এই 8 নম্বর জাবেদা বুঝতে পারছেন। 9 নম্বর জাবেদা বলা হয়েছে যে পারচেজ গুডস টাকা 20,000 ফ্রম করিমের কাছ থেকে 20,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। গুডস মানে পণ্য, আমি আবার বলতেছি এই গুডস দ্বারা বোঝানো হয় ব্যবসায়িক পণ্য
অর্থাৎ যে যেটার ব্যবসা করে সেটা কিন্তু গুডস, তার জন্য গুডস মানে ব্যবসায়িক পণ্য। আর ব্যবসায়িক পণ্য ক্রয় করা হলে সেটা অবশ্যই পারচেস অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই দুইটার যে কোনো একটা লিখতে হবে। যদি অঙ্কটি পিরিয়ডিক্যাল সিস্টেমে হয় তাহলে সেটা অবশ্যই আমরা পারচেস নামে লিখবো, আর যদি পারপেচুয়াল সিস্টেমে হয় তাহলে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। আমরা এই পিরিয়ডিক্যাল এবং পারপেচুয়াল সিস্টেমে কিন্তু আলাদা একটা অধ্যায় আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা অধ্যায় আছে, সেটা নিয়ে আলোচনা করবো। এখানে কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা সবাই পারচেস নামে হিসাবভুক্ত করব। তাহলে পারচেস গুডস টাকা 20,000 ফ্রম করিম। আর এখানে একটা লক্ষ্য করে সবাই, এখানে নগদ বা ধারে কোনো কিছু উল্লেখ নাই। তার মানে যদি কোনো পণ্য ক্রয় করার সময় কোনো ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে যদি নগদ বা ব্যাংক কথা উল্লেখ না থাকে অবশ্যই সেটাকে ধারে বা বাকিতে ধরতে হবে। যেহেতু এখানে নগদ বা ব্যাংক কোনো কিছু উল্লেখ নাই এবং ব্যক্তির নাম উল্লেখ আছে, কার কাছ থেকে ক্রয় করছে সেটা কিন্তু উল্লেখ আছে, তার মানে এই লেনদেনটা অবশ্যই আমাদের ধারে অথবা বাকিতে ধরতে হবে। এই জন্য আমাদের যাবে হবে নর্মাল 3 নাম্বার জাবেদার মতো, পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 20,000 টাকা। এই যে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 20,000 টাকা, তার মানে এই লেনদেনটা ধারে ধরতে হবে যেহেতু ব্যক্তির নাম উল্লেখ আছে। 10 নম্বর বলছে যে রিটার্ন গুডস টাকা 2,000 টু করিম। এই যে করিমের কাছ থেকে যে 20,000 টাকা মাল ক্রয় করছিলাম, এখন বাসায় যে দেখি যে 20,000 টাকার মধ্যে 2,000 টাকার পণ্য আমার নষ্ট, এই জন্য আমরা কি করছি, করিমকে 2,000 টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে, তার মানে এটা আমাদের ক্রয় ফেরত। আর ক্রয় ফেরত যাবে হবে ক্রয় করার যে জাবেদা তার উল্টে দিলে আমাদের কিন্তু ক্রয় ফেরত যাবে হবে। এই জন্য আমাদের ক্রয় করার সময় জাবেদা দিয়েছিলাম পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটাকে আমি উল্টে দিই, এখন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, মানে দায় হ্রাস পাবে, দায় হ্রাস পেলে কিন্তু ডেবিট হবে। আর পারচেজের সাথে রিটার্ন এন্ড অ্যালাউন্স কথাটি লিখবো, তাহলে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স এটা কি হবে 2,000 টাকা। এটা কিন্তু ক্রয় ফেরতে জাবেদা। যতবার পণ্য ফেরত দিবে, ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেওয়া হবে তখন কিন্তু আমাদের এই জাবেদা দিতে হবে। যে তারিখে যেটা পণ্য ক্রয় করব, মানে পণ্য ক্রয়ের জাবেদারকে উল্টে দিলেই আমাদের কিন্তু ক্রয় ফেরতের জাবেদার হয়ে যাবে, শুধু পারচেজ বা সেলসের সাথে রিটার্ন অ্যালাউন্স কথাটা যোগ করব। আশা করি আপনারা সবাই এই পারচেজ রিটার্নের জাবেদাটা বুঝতে পারছেন। 4 নাম্বার জাবেদার যে নিয়মটা ছিল সেটা হচ্ছে জার্নাল এন্ট্রিজ রিলেটেড টু অ্যাসেটস এন্ড গুডস সেলস, অর্থাৎ পণ্য এবং সম্পদ বিক্রয় সংক্রান্ত জাবেদা। 3 নম্বর আমরা ক্রয় সংক্রান্ত জাবেদা শিখছিলাম, আর 4 নম্বর আমরা বিক্রয় সংক্রান্ত জাবেদা শিখবো। সাধারণত ব্যবসায়িক পণ্য বিক্রয় বলতে ওই পণ্যকে বোঝায় যা পূর্বে যে পণ্যটি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করেছিল, অর্থাৎ যে পণ্যটা আমি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেছিলাম এবং পরবর্তীতে বিক্রি করা হয়েছে সেটা কিন্তু আমাদের সেলস বা বিক্রয়, এবং ক্রয় করার সময় পারচেজ নামে হিসাবভুক্ত করছিলাম। অর্থাৎ যে পণ্যটি ক্রয় করার সময় পারচেজ নামে ডেবিট করা হয়েছিল ওই পণ্যটি যদি বিক্রি করা হয় তাহলে সেটা সেলস নামে ক্রেডিট করতে হবে। আর যে পণ্যটি ক্রয় করার সময় অ্যাসেট নামে হিসাবভুক্ত করা হয়েছিল ওই পণ্যটি যদি বিক্রি করি তাহলে সেটা অ্যাসেট নামেই ক্রেডিট করতে হবে। ব্যবসায়িক পণ্য বিক্রি হলো ব্যবসার জন্য একটি রেভিনিউ বা আয়, তাই যতবার ব্যবসায়িক পণ্য বিক্রি হবে ততবারই ব্যবসায় রেভিনিউ বা আয় বৃদ্ধি পাবে। আবার ব্যবসায় ব্যবহারের কোনো সম্পদ যতবার বিক্রি করা হবে ততবারই ব্যবসায়ের সম্পত্তি কমে যাবে এবং উক্ত সম্পত্তিকে ক্রেডিট করতে হবে। সম্পত্তি কিনলে হবে সম্পত্তি ডেবিট, আর সম্পত্তি বিক্রি করলে কিন্তু সম্পত্তি ক্রেডিট হবে, কারণ সম্পদ কিন্তু ডেবিট ব্যালেন্স বৃদ্ধি পেলে ডেবিট হয় আর হ্রাস পেলে ক্রেডিট হয়। যেহেতু যে কোনো সম্পত্তি আমি যদি ক্রয় করি তাহলে আমার প্রতিষ্ঠানে কিন্তু সম্পত্তি বৃদ্ধি পাবে, এই জন্য ডেবিট করতে হয়। আর যখন আমরা সম্পত্তি বিক্রি করবো তখন কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে সম্পত্তি চলে যাবে, কমে যাবে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাসেটকে ক্রেডিট করতে হবে। পণ্য এবং সম্পদ বিভিন্নভাবে বিক্রি করতে পারে, অর্থাৎ নগদে, চেকে বা বাকিতে, যাই হোক না কেন উভয় ক্ষেত্রে কিন্তু ডেবিট দিকের লেনদেন কিন্তু একই থাকবে। শুধু ক্রেডিট দিকের লেনদেন যদি পণ্য বিক্রি করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেলস নামে লিপিবদ্ধ করতে হবে, আর যদি কোনো সম্পত্তি বিক্রি করি সেক্ষেত্রে আমাদের অ্যাসেট নামে হিসাবভুক্ত করতে হবে ক্রেডিট দিকে। ডেবিট কিন্তু একই থাকবে, এই জন্য আমাদের জানতে হবে যদি নগদে বিক্রি করা হয় তাহলে ক্যাশ ডেবিট, আর যদি চেকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে বিক্রি করা হয় তাহলে ব্যাংক ডেবিট হবে, আর যদি ধারে বা বাকিতে বিক্রি করা হয় তাহলে সেটা অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল নামে হবে, এবং যদি পণ্য বিক্রি করতে হলে সেলস, আর যদি সম্পত্তি বিক্রি করতে হলে অ্যাসেট নামে হিসাবভুক্ত করতে হবে। সবাই একটু লক্ষ্য করুন, যখন আমরা ধারে বা বাকিতে কোনো কিছু ক্রয় করেছিলাম তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস পেয়েবল নামে লিপিবদ্ধ করছিলাম, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল নামে একটি হিসাব খুলছিলাম। অ্যাকাউন্টস পেয়েবল বলতে বোঝানো হয় যারা আমার কাছে টাকা পাবে, অর্থাৎ ভবিষ্যতে যাদেরকে টাকা দিতে হবে, পরিশোধ করতে হবে, তারাই কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল। আর অ্যাকাউন্টস পেয়েবলটা সৃষ্টি হয় দুইটা জিনিসের কারণে, একটা হলো যে কোনো জিনিস ধারে ক্রয় করলে, একটা হলো কোনো খরচের টাকা পরিশোধ না করলে। আমি আবার বলতেছি, যে কোনো জিনিস ধারে ক্রয় করলে, আরেকটা হলো কোনো খরচের টাকা পরিশোধ না করলে। এই দুই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বা এক্সপেন্স পেয়েবল সৃষ্টি হবে। আর ঠিক তার বিপরীতে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু একটা সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল বলতে বোঝানো হয় যাদের কাছে আমি ভবিষ্যতে টাকা পাই, অর্থাৎ ভবিষ্যতে যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে তারাই কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল। আর অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয় দুইটা জিনিসের কারণে, একটা হলো যে কোনো জিনিস ধারে বা বাকিতে বিক্রি করলে, আরটা হলো কোনো আয়ের টাকা এখনো পাওয়া না গেলে, অর্থাৎ আয় হয়েছে কিন্তু এখনো টাকাটা পাই নাই। এই দুই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল হলো যাদের কাছ থেকে ভবিষ্যতে আমি টাকা পাবো, এখন পাই না কিন্তু ভবিষ্যতে পাবো, তারাই কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। তো
তো যাই হোক, আশা করি আপনারা সবাই এই জাবেদাগুলো বুঝতে পারছেন। কয়েকবার এই জাবেদাগুলো পড়লে বা খাতা কলমে লিখলেই এই জাবেদাগুলো আপনাদের আয়ত্তে এসে পড়বে। তাহলে কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বোঝানো যাক। 1 নম্বর জাবেদা বলা হয়েছে সেলস গুডস টাকা 20,000 টাকা অন ইন বাই ফর অ্যাট ক্যাশ। এখানে প্রিপজিশন হিসাবে যে কোনো একটা পরীক্ষায় উল্লেখ থাকতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। মূল কথা হলো এখানে ক্যাশ কথা উল্লেখ আছে, তার মানে লেনদেনটি সম্পূর্ণ অর্থ যে নগদে পণ্য বিক্রি করা হয়েছে। তাহলে এখানে গুডস মানে পণ্য, আমি আবার বলতেছি গুডস অর্থ হলো পণ্য, ব্যবসায়িক পণ্য, অর্থাৎ যে যেটার ব্যবসা করে তার কাছে ওটা গুডস মানে পণ্য। তাহলে সেলস মানে বিক্রি করা, আর অ্যাট ক্যাশ মানে নগদে, ফর ক্যাশ নগদে, বাই ক্যাশ নগদে, ইন ক্যাশ নগদে, অন ক্যাশ মানে নগদে। তার মানে সম্পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে নগদে পণ্য বিক্রি করা হলো 20,000 টাকা। যেহেতু আমি নগদে পণ্য বিক্রি করছি, তারপর নগদ টাকা আমার বৃদ্ধি পাইছে, প্রতিষ্ঠানে বৃদ্ধি পাইছে। আর সেলস কিন্তু একটা আয়, যতবার বিক্রি করা হবে ততবার কিন্তু আমাদের আয় বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের যাবে হবে ক্যাশ ডেবিট, যেহেতু ক্যাশ বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিট হয়েছে 20,000 টাকা, আর সেলস ক্রেডিট আয় বৃদ্ধি পাইছে আমাদের 20,000 টাকা। 2 নম্বর জাবেদা বলা হয়েছে সোল্ড গুডস, সোল্ড মানে বিক্রি করা হলো, আর সেলস মানে বিক্রি করা, একই কথা। সোল্ড গুডস টাকা 20,000 বাই চেক বা ব্যাংক, মানে ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে পণ্যটা বিক্রি করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে ক্যাশ বা ব্যাংক। যদি চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে বিক্রি করা হয় ক্যাশ ডেবিট লিখলেও হবে, ব্যাংক ডেবিট লিখলেও হবে, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে ক্যাশ অথবা ব্যাংক ডেবিট আর সেলস ক্রেডিট 20,000 টাকা। 3 নম্বর বলছে যে সেলস গুডস টাকা 20,000 অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট, মানে বাকিতে। অন ক্রেডিট মানে অন অ্যাকাউন্ট মানে ধারে বা বাকিতে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই যাদের কাছে আমি পণ্য বিক্রি করছি তাদের কাছে আমি টাকা পাই, অর্থাৎ তাদের কাছ থেকে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে। এখন কিন্তু আমি তাদের কাছে টাকা পাই, তারপর সম্পদ। এই জন্য যাদের কাছে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে তারা কিন্তু আমার অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য হিসাব। এই জন্য যাওয়া হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে 20,000 টাকা আর সেলস ক্রেডিট হবে 20,000 টাকা। অর্থাৎ এখানে কিন্তু আমি এই ভদ্রলোকের কাছে কিন্তু ভবিষ্যতে টাকা পাবো। অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু সম্পদ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। আশা করি আপনারা এই 3 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 4 নম্বর জাবেদা বলা হয়েছে সোল্ড গুডস টাকা 60,000 রিসিভ ক্যাশ 20,000 চেক রিসিভ 30,000 and the balance is on credit। তার মানে মোট পণ্য বিক্রি করা হয়েছে 60,000 টাকা, যার মধ্যে নগদ পাওয়া গেছে 20,000 টাকা, ব্যাংকে পাওয়া গেছে অর্থাৎ চেক পাওয়া গেছে 30,000 টাকা, এবং বাকি যে 10,000 থাকে অর্থাৎ 20,000 এবং 30,000 মানে মোট 50,000। কিন্তু আমরা পণ্য বিক্রি করছি 60,000 টাকা, বাকি যে 10,000 সেটা এখনো পাওয়া যায় নাই, তার মানে এটা ভবিষ্যতে পাওয়া যাবে, এটা বাকিতে বা ধারে বিক্রি করা হয়েছে। তার মানে এখানে লেনদেন হয়েছে 3 ভাবে, নগদে, চেকে এবং ধারে। তাহলে আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট, যেহেতু ক্যাশ পাইছে কত টাকা দেখো তো 20,000 টাকা, ক্যাশ ডেবিট 20,000 টাকা, আর চেকের মাধ্যমে পাওয়া গেছে 30,000 টাকা, এই জন্য ব্যাংক ডেবিট হবে 30,000 টাকা। কেউ যদি এই ক্যাশের সাথে যদি মোট 50,000 টাকা লেখে তাও কিন্তু অঙ্ক হয়ে যাবে। আর ধারে বিক্রি করা হয়েছে বাকি যে 10,000 সে 10,000, তার মানে এই 3টা যোগ করলে আমাদের মোট আসবে 60,000 টাকা। এটা কিন্তু আমাদের বিক্রয় সেলস, কারণ বিক্রি করছে আমাদের মোট 60,000 টাকা। তাহলে আমাদের এখানে ক্যাশ বৃদ্ধি পাইছে 20,000, ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে 30,000, আর অ্যাকাউন্ট রিসিভ মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, যাদের কাছে আমি ভবিষ্যতে টাকা পাবো, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা, আর আয় বৃদ্ধি পেয়েছে আমাদের 60,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 4 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 5 নম্বর জাবেদা বলা হয়েছে যে সোল্ড ফার্নিচার, মানে এখানে কিন্তু সম্পদ বিক্রি করা হয়েছে, কোনো পণ্য বিক্রি করা হয় নাই। এই জন্য আমাদের ক্রেডিট করার সময় এখানে ফার্নিচার কথাটি লিখতে হবে। কোনো সম্পত্তি যদি বিক্রি করা হয় তাহলে ওই সম্পত্তির নামে ক্রেডিট করতে হবে। আবার ক্রয় করার সময় যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে ওই সম্পত্তির নামেই হিসাবভুক্ত করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে সোল্ড ফার্নিচার, তাহলে ফার্নিচার ক্রেডিট হবে 60,000 টাকা, কারণ ফার্নিচার যখন বিক্রি করবো তখন কিন্তু প্রতিষ্ঠান থেকে ফার্নিচার কমে যাবে, অর্থাৎ হ্রাস পাবে। এখানে লেনদেন কিন্তু 2 ভাবে হয়েছে, নগদে এবং বাকিতে। তাহলে আমাদের জাবেদা হবে ক্যাশ ডেবিট 40,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 20,000 টাকা, আর ফার্নিচার ক্রেডিট 60,000 টাকা। তাহলে এই লেনদেনের মাধ্যমে আমাদের ক্যাশ বৃদ্ধি পাইছে হলো 40,000 টাকা, যেহেতু ক্যাশ ডেবিট হয়েছে, আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছে আমাদের 20,000 টাকা, তার মানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ সম্পদ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। আর ফার্নিচার এটা কিন্তু আমাদের সম্পদ, সম্পদ কিন্তু ডেবিট ব্যালেন্স কিন্তু আছে ক্রেডিট দিকে, তার মানে সম্পত্তি হ্রাস পেয়েছে, ফার্নিচার হ্রাস পেয়েছে মানে কমে গেছে 60,000 টাকা, যেহেতু সম্পত্তি বিক্রি করছে, বিক্রি করলে কিন্তু সম্পদ কমে যায়। আশা করি আপনারা সবাই এই জাবেদাটি বুঝতে পারছেন। 6 নম্বর জাবেদা বলা হয়েছে যে সোল্ড ফার্নিচার টাকা 50,000, কালেক্টেড ক্যাশ 30,000, কালেক্ট মানে সংগ্রহ করা বা পাওয়া, এন্ড দ্য ব্যালেন্স রিসিভ বাই ব্যাংক, বাকি টাকা ব্যাংকের মাধ্যমে পাওয়া গেছে। তার মানে এখানে মোট বিক্রি করেছে 50,000 আর নগদ পাইছে 30,000 টাকা, আর বাকি যে 20,000 টাকা থাকে সেই 20,000 টাকা ব্যাংকের মাধ্যমে জমা হয়েছে। লেনদেন কিন্তু এখানে 2 ভাবে হয়েছে, ক্যাশে এবং ব্যাংকে। তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট 30,000 টাকা, ব্যাংক ডেবিট 20,000 টাকা, কারণ নগদ টাকা বাড়ছে 30,000 আর ব্যাংকে বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, এই জন্য ডেবিট হয়েছে। আর ফার্নিচার যদি বিক্রি করছে এই জন্য ফার্নিচার কমে গেছে, হ্রাস পেয়েছে 50,000 টাকা। আশা করি আপনারা সবাই এই জাবেদাটি বুঝতে পারছেন। 7 নম্বর জাবেদা বলা হয়েছে
সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি, টাকা 40,000, ক্যাশ কালেক্ট 30,000 টাকা এন্ড দ্য ব্যালেন্স ইজ অন ক্রেডিট। অর্থাৎ এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বিক্রি করা হয়েছে 40,000 টাকা, সাথে সাথে ক্যাশ পাইছে হলো 30,000 টাকা, আর বাকি যে 10,000 থাকে সেটা কিন্তু বাকিতে ধারে। এখানে লেনদেন কিন্তু দুইভাবে হয়েছে, নগদ এবং ধারে। তাহলে আমাদের যাবে হবে ক্যাশ ডেবিট 30,000 টাকা, কারণ এখানে ক্যাশ পাইছে 30,000 টাকা, আর বাকি যে থাকে, কারণ এখানে আমি ক্যাশ পাইছে হলো 30,000 টাকা, মোট বিক্রি করছিলাম 40,000, তার মধ্যে আমি ক্যাশ পাইছি 30,000 টাকা। তাহলে আমাদের ক্যাশ ডেবিট 30,000 টাকা, আর বাকি যে টাকা আছে অর্থাৎ বাকিতে সেটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট হবে হলো 10,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি বিক্রি করলে আমাদের সেলস নামে হিসাবভুক্ত করব। তাহলে ক্যাশ ডেবিট 30,000 টাকা, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ক্যাশ বাবদ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে 10,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, এবং সেলস মানে বিক্রয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আয় হয়েছে কত টাকা? 40,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 7 নম্বর আমাদের বুঝতে পারছেন। 8 নম্বর আমাদের বলছে যে সেলস অফিস সাপ্লাইজ, এই অফিস সাপ্লাই কিন্তু সম্পদ, তাহলে সম্পদ বিক্রি করা হয়েছে 20,000 টাকা, নগদ টাকা পাইছে হলো 50,000 এন্ড দ্য ব্যালেন্স, ব্যালেন্স মানে অবশিষ্ট, ইজ অন অ্যাকাউন্ট মানে বাকিতে, তার মানে আমাদের বাকি হলো 5,000 টাকা, নগদে পাইছে হলো 15,000, আর বাকি হলো 5,000 টাকা, তারপরে মোট 20,000 টাকা পণ্য বিক্রি করা হয়েছে, মানে অফিস সাপ্লাইজ বিক্রি করা হয়েছে। তাহলে আমাদের যাবে হবে ক্যাশ ডেবিট 15,000 টাকা, কারণ নগদ পাইছে 15,000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে 5,000 টাকা, কারণ এটা বাকি ছিল এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে, আর অফিস সাপ্লাইজ ক্রেডিট হবে আমাদের 20,000 টাকা। অফিস সাপ্লাইজ কিন্তু কমে গেছে। 9 নম্বর যাবে বলা হয়েছে সোল্ড অফিস ইকুইপমেন্ট, এটা কিন্তু সম্পত্তি বিক্রি করা হয়েছে, এই জন্য অফিস ইকুইপমেন্ট ক্রেডিট করতে হবে 30,000 টাকা, ক্যাশ পাইছে 60%, তাহলে ক্যাশ ডেবিট হবে এই 30,000 টাকার 60%, এন্ড দ্য ব্যালেন্স ইজ অন অ্যাকাউন্ট, বাকি টাকাটা কিন্তু বাকিতে, এবং অবশিষ্ট টাকা কিন্তু বাকিতে বা ধারে বিক্রি করা হয়েছে। তাহলে যাবে হবে আমাদের ক্যাশ ডেবিট 18,000 টাকা, অর্থাৎ এই 30,000 টাকার 60% করলে আমাদের 18,000 টাকা আসবে, আর অবশিষ্ট যে টাকা ছিল সেটা 40%, অর্থাৎ বাকিতে ছিল, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে এখানে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে এই 30,000 টাকার 40%, অর্থাৎ 12,000 টাকা, আর অফিস ইকুইপমেন্ট ক্রেডিট হবে আমাদের 30,000 টাকা, কারণ অফিস ইকুইপমেন্ট কিন্তু 30,000 টাকা বিক্রি করা হয়েছিল, এখানে বলা আছে যে এখানে। 10 নম্বর আমাদের বলা হয়েছে যে সেলস গুডস টাকা 20,000 টু মিস্টার করিমের কাছে বিক্রি করা হয়েছে। এখানে নগদ বা চেক বা বাকিতে কোনো কিছু কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নাই। আমরা জানি কোনো পণ্য যদি বিক্রি করা হয় কোনো ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে, সেক্ষেত্রে যদি কোনো নগদ বা ব্যাংক কথা উল্লেখ না থাকে, ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের সেটা অবশ্যই ধারে বা বাকিতে ধরতে হবে। তাহলে এটা অবশ্যই ধরতে হবে যে ধারে পণ্য বিক্রি করা হয়েছে। তাহলে আমাদের যাবে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেলস ক্রেডিট 20,000 টাকা, নর্মাল জাবেদা। তারপরে 11 নম্বর জাবেদা বলছে রিটার্ন গুডস ফ্রম মিস্টার করিম টাকা 2,000, অর্থাৎ মিস্টার করিমের কাছ থেকে, ফ্রম মানে থেকে, এই ফ্রম অর্থ কিন্তু থেকে বা হতে, রিটার্ন গুডস মানে পণ্য ফেরত আসছে ফ্রম মিস্টার করিমের কাছ থেকে টাকা 2,000 টাকা, অর্থাৎ 2,000 টাকার পণ্য করিমের কাছ থেকে ফেরত আসছে। তাহলে একজনের কাছ থেকে ফেরত আসা মানে কি? অবশ্যই তার কাছে আমি আগে বাকিতে পণ্য বিক্রি করছিলাম, তার মানে এটা অবশ্যই ধরতে হবে যে বিক্রয় ফেরত, আর বিক্রয় ফেরত যাবে হবে বিক্রি করার সময় যে জাবেদা দিচ্ছি তার উল্টে দিলেই বিক্রি ফেরত জাবেদা হয়ে যাবে। তাহলে আমরা বিক্রি করার সময় এই যে করিমের কাছে বিক্রি করার সময় জাবেদা দিয়েছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এখন এটাকে উল্টে দেবো আমরা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করবো, কারণ সম্পত্তি আমার হ্রাস পাইছে 2,000 টাকা, আর সেলস এর সাথে আমাদের রিটার্ন এন্ড অ্যালাউন্স কথা যুক্ত করতে হবে। আমরা জানি ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে অবশ্যই ক্রয়ের সাথে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স লিখবো, আর বিক্রয়ের সাথে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স কথাটা লিখতে হবে। তাহলে আমাদের যাবে হবে সেলস রিটার্ন অ্যালাউন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2,000 টাকা। তারপর আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল সম্পত্তি হ্রাস পেয়েছে 2,000 টাকা, আর বিক্রয় হ্রাস পেয়েছে আমাদের 2,000 টাকা। আশা করি আপনারা সবাই এই বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো বুঝতে পেরেছেন। আজকে 3 নম্বর এবং 4 নম্বর জাবেদায় ক্রয় সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত জাবেদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।